প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিনে। আমি ডাক্তার হাসান শাহরিয়ার কল্লোল। আপনারা জানেন যে ইনফেকশন বা সংক্রমণের কারণে আমাদের দেশে প্রতি বছর প্রচুর মানুষ মারা যাচ্ছে, বিশেষত হাসপাতালে যে সমস্ত রোগীরা ভর্তি আছেন তারা। এজন্য আজকে আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু ঠিক করেছি হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ গোলাম দস্তগীর হারুন, সহযোগী বিজ্ঞানী, ইনফেকশাস ডিজিজেস ডিভিশন ICDDR। আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন ডক্টর লিং মই লিন, Infectious Prevention and Epidemiology Department Director, Singapore General Hospital. Welcome to our show. Thank you. আমি শুরু করতে চাই গোলাম দস্তগীর হারুন আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে হাসপাতালের সংক্রমণ এটার অবস্থাটা আমরা একটু জানতে চাই, কারণ আমরা সবসময় শুনি যে এটা খুব মারাত্মক আকার ধারণ করেছে, অনেক রোগী মারা যাচ্ছে, অনেকে ভুগছেন, দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে। কিন্তু আসলে বাংলাদেশের অবস্থাটা কি? আপনি তো এই নিয়ে প্রচুর গবেষণা করেন। ধন্যবাদ। আসলে আমি অনেক দিন ধরেই প্রি কোভিড পিরিয়ড থেকে আমি হসপিটালের ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল নিয়ে কাজ করছি ডিজি হেলথের সাথে খুব ক্লোজলি এবং বাংলাদেশি গভর্নমেন্ট হসপিটালগুলোতে। আসলে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন বা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং দিন দিন এটার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে যে হাসপাতালে একজন রোগী যখন ভর্তি হলো, সে একটা রোগ নিয়ে ভর্তি হলো, এর 48 ঘন্টা যাওয়ার পরে যখন অন্য কোনো একটা উপসর্গ দেখা যায় বা অন্য রোগে আক্রান্ত হয়, এটা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন বলা হচ্ছে। তার মানে সেই রোগটা নিয়ে সে হাসপাতালে আসেনি। রাইট। তো এই রোগে হচ্ছে ইনফেকশন এবং আমাদের গবেষণায় বা দেখা যাচ্ছে প্রতি 3 থেকে 4 জন রোগীর ভিতরে একজন করে হচ্ছে আক্রান্ত হচ্ছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন এবং এটার সিভিয়ারিটি দিন দিন বাড়ছে। রেজাল্ট হচ্ছে কি, হাসপাতালে যখন ভর্তি হচ্ছে, সাপোজ একটা জাস্ট জ্বর নিয়ে আসছে, অন্য যে কোনো একটা হাত ভেঙে গেছিল, আসার পর যখন হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন হচ্ছে তখন তাকে অন্য একটা জটিল উপসর্গ দেখা দিল। এর জন্য তার হচ্ছে অনেক সাফারিং, ডেথও প্রচুর হচ্ছে। আমরা যদি দেখি যে আইসিইউর ক্ষেত্রে মানুষের কিন্তু এই যারা মারা যাচ্ছে এর একটা মেজরিটি অংশ আসছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশনের দ্বারা। এই ইনফেকশনটা আসলে আমাদের অনেক বার্ডেন দিচ্ছে, ইকোনমিক বার্ডেন যদি বলি, সাফারিং এবং টাইম কনজিউম করছে। একজন রোগীর যদি সেকেন্ডারি ইনফেকশনে ইনফেক্টেড হলো, তার 2 দিন পরে ছেড়ে দেওয়ার কথা, একটা সার্জারি হলো, ভেরি সিম্পল, 2 দিন পরে ডিসচার্জ দেওয়ার কথা, কিন্তু দেখা হতে তার দ্বিতীয় দিন বা 48 ঘন্টা পরে তার একটা উপসর্গ, ইনফেকশনের উপসর্গ দেখা, তাকে হসপিটালে থাকতে হচ্ছে 8 থেকে 10 দিন, এমনকি 1 মাস পর্যন্ত। তার জন্য তার সাফারিং, হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার যারা তাদের লোড, এবং দেখেন অ্যান্টিবায়োটিক যেটা একটা গুরুত্বপূর্ণ, 3 থেকে 4 গুণ বেশি অ্যান্টিবায়োটিক কনজিউম করছে। সরকারেরও তো রাষ্ট্রের যে খরচটা, মানে ব্যয়টাও তো, চিকিৎসা ব্যয়ও তো অনেক বাড়ছে, বা আউট অফ দ্য পকেট যে এক্সপেন্ডিচার সেটা অনেক বাড়ছে, প্রায় 3 থেকে 4 গুণ আমাদের ইয়ে থেকে পেয়েছি। সো ইটস এটা একটা মারাত্মক সমস্যা। জি, অনেক ধন্যবাদ। Prof. Ling, I would come to you regarding the hospital-acquired infection. It's a great threat, we know that nowadays. Could you tell us more about that? How grave the situation? It is a big problem globally, I would say, because when you looked at what WHO reports, from the surveillance that they've done worldwide, you could expect about 5 to 7% HAIs in acute hospitals. But in low middle income countries, that number doubles to about 15%. And when you have high risk population groups like ICUs, at least 30% would come down with a hospital-acquired infections. Now that's not a very good figure, 1 in 3 patients. True. So this is where, fortunately, from others' experience, from Haley's time in the 80s, people have found that if you have a system where you really pay attention to risk factors and design a program, you can prevent infections. And this is what most people are talking about, because it is possible to reduce it dramatically, at least 30%, with a program and targeting at risk areas and working at it and see fantastic results. And you have cost savings from that. So I would say infection prevention is something that many people are aware, and it's a question of whether you are doing it. Okay.
থ্যাংক ইউ। আইল কাম ব্যাক টু ইউ। ডক্টর লিং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে উন্নত দেশগুলোতে, আমি দর্শকদের জন্য বলছি, সেটা হচ্ছে যে ওখানে ইনফেকশন কন্ট্রোলে একটা প্রোগ্রাম চালু আছে এবং ওখানে কিন্তু বিশ্বব্যাপী এটা একটা সমস্যা এবং ওখানেও প্রায় 7% রোগী কিন্তু হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনে আক্রান্ত হচ্ছেন। একই সঙ্গে তিনি বলছেন যে সম্ভবত আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে এটা হয়তো 15% এবং আইসিইউ সেটিংয়ে এটা হয়তো 30% পর্যন্ত চলে যেতে পারে। এবং উনি বলছেন যে এটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগুলে কিন্তু এটাকে কন্ট্রোল করা সম্ভব, যেটা দস্তগীর সাহেবও বলছিলেন। জন দস্তগীর, আপনার কাছে আবার ফিরে আসতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যে গবেষণা করলেন এবং আপনি যে পরিস্থিতির কথা বললেন, সেই পরিস্থিতিতে আপনারা আসলে কি ধরনের পদক্ষেপ নেয়ার কথা চিন্তা করছেন বা আপনাদের কি ধরনের পরিকল্পনা বা এটা নিয়ে কি কাজ হচ্ছে আমাদের দেশে? থ্যাংক ইউ। আসলে আমাদের একটা চিন্তা করতে হবে, আমাদের একটা রিসোর্স লিমিটেড কান্ট্রিজ এবং লাইক সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল বা প্রফেসর লিন যেখানে কাজ করছেন, ওখানে ওদের সেট আপ, ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট ডিফারেন্ট এবং খুব আমাদের মতো দেশের ক্ষেত্রেও WHO যেটা বলছে আমাদের সিম্পল বাট সাস্টেনেবল ইন্টারভেনশন নিতে হবে যেটা দিয়ে ইনফেকশন কন্ট্রোল করা সম্ভব। আমি যদি একটা এক্সাম্পল বলি, অনলি সিঙ্গেল এপিসোড হ্যান্ড হাইজিন প্র্যাকটিস, 5 মোমেন্টস যে হ্যান্ড হাইজিন প্র্যাকটিস, এটা যদি প্র্যাকটিস করা হয় appropriately, the single episode will reduce up to 50% cross infection. আমাদের হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডাররা যেটা হচ্ছে এটা কালচার এবং প্র্যাকটিস ডেভেলপ করতে হবে। সাথে সাথে আপনার দেখেন যারা হচ্ছে যে নট অনলি এটা যে পেশেন্টদের ছড়াচ্ছে, আমাদের যারা কেয়ার সার্ভিস প্রোভাইডার আছে তাদেরও কিন্তু সুরক্ষার বিষয়, যাদের আমাদের অ্যাটেন্ডেন্ট ভিজিটর আসছে তাদেরও কাছ থেকে কিন্তু তারাও ট্রান্সমিটেড হতে পারে। তো সবারই যদি এই প্র্যাকটিসটা হ্যান্ড হাইজিন প্র্যাকটিস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। WHO বলে ইফ ইউ ডু নট হ্যাভ এনি যদি রিসোর্স, আপনি হ্যান্ড হাইজিন প্র্যাকটিসটা অপটিমাম করেন, দ্যাট উইল সিগনিফিকেন্টলি রিডিউস ইনফেকশন, ক্রস ইনফেকশন। সাথে সাথে আরেকটা বিষয় যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, এনভায়রনমেন্টাল ক্লিনিং অ্যাপ্রোপ্রিয়েট। এই এনভায়রনমেন্টাল ক্লিনিংটাও খুব সঠিকভাবে হচ্ছে না, সেটা দিয়েও যদি আমাদের করা যায় তো হসপিটালের অ্যাটলিস্ট আমরা 50% এই দুইটা প্র্যাকটিস যদি আমরা চালু করতে পারি, আমাদের অনেক সমস্যা আছে, অ্যাটলিস্ট 50% আমার মনে হয় আমরা ইনফেকশন কন্ট্রোল করতে পারবো। Okay. Prof. Ling, he was talking about the hand hygiene and hospital cleaning and all these. What is your practice in your setting? Oh, these are essential practices. They are basic, all right? But they are just a few of what is expected in an infection prevention program. And what we learned, this is all human behavior. So it is very important for staff working in a healthcare to understand the rationale. Why are we doing this? You know, you shouldn't be doing it just because infection prevention says so. Okay, because when you walk away, then you're not going to do it, right? So they must have an understanding why it's important, why do I need it, which are the risk areas, the high touch points, and so forth. So you do need engagement of the people. You do need a team effort for people to look out each other and remind one another. But these two little aspects of hand hygiene, environment hygiene, it's just a small part of the whole infection prevention program. Because even for environmental hygiene, it's not just cleaning. It's what you do with air quality control, you know, water quality and things like that. So there are many, many issues which is expected out of an infection prevention program. Okay. So what are the other steps you took for control this hospital acquired infection? Yeah, you can't do it alone, so you would need support. So for us, thankfully in Singapore, we do have national IPC standards. Okay. So that's written up for every acute care hospital. This is expected out of you in each institution. So within each institution, you just go and implement it. And that includes things like your governing structure. You know, do you have a team that is dedicated and trained to run the program? And what is your training program like? How do you engage everyone? You know, not just your staff, but you do have to include your contract staff and medical students, nursing students. And what is the surveillance, your audit system? And so, as you can see, it's a whole package. And you do need a trained group of people to run it, you know, to evaluate it, and then to
to plan for improvement actions so that you will move, gradually, not just from the minimal level, but really to what's expected of you within your facility. Great, thank you very much. প্রিয় দর্শক, প্রফেসর লিং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এটা একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন হয় এবং তাদের সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তারা যেটা পালন করে থাকেন সেখানে একটা টিম আছে, সেই টিম এটাকে দেখভাল করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ডাক্তার থেকে শুরু করে যারা চিকিৎসা কর্মী রয়েছেন তাদের এটা বোঝা প্রয়োজন এবং তারা বোঝানোর চেষ্টা করেন বিভিন্ন ট্রেনিং এবং প্রোগ্রামের মাধ্যমে যে কেন ইনফেকশন কন্ট্রোল বা সংক্রমণ প্রতিরোধ খুব গুরুত্বপূর্ণ। তা না হলে তারা আসলে কেউই পালন করবেন না। জনাব দস্তগীর, আপনার কাছে আসতে সেটা হচ্ছে যে উনি খুব গুরুত্ব দিচ্ছিলেন যে বিভিন্ন ধরনের একটা সমন্বিত উদ্যোগের প্রয়োজন এবং ট্রেনিং প্রোগ্রামের প্রয়োজন। তো আপনারা এই ট্রেনিং বা যারা হেলথ কেয়ার প্রোভাইডার আছেন তাদেরকে কিভাবে প্রশিক্ষিত করার চিন্তা ভাবনা করছেন বা আপনাদের কোনো ধরনের এই ধরনের প্রজেক্ট বা সরকারের এই ধরনের কোনো কর্মসূচি আছে কিনা? থ্যাংক ইউ। ডেফিনেটলি প্রফেসর লিন খুবই চমৎকার বলেছেন, একটা সিস্টেমের কথা বলেছে যে ইনফেকশন কন্ট্রোল সিস্টেম থাকতে হবে হসপিটালে। বাংলাদেশের এরকম একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে আমাদের একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সেন্ট্রাল ইনফেকশন কন্ট্রোল কমিটি আছে, যেটা হচ্ছে ন্যাশনাল লেভেলের, এবং প্রত্যেকটা হসপিটালে একটা ইনফেকশন কন্ট্রোল কমিটি আছে, যেটার হচ্ছে যে হসপিটাল ডিরেক্টর থেকে শুরু করে সব ডিপার্টমেন্টের রিপ্রেজেন্টেশন আছে। কিন্তু একটা জিনিসের সমস্যা আছে যে এইটা ডেডিকেটেড কেউ নাই। মানে এই জিনিসটাকে দেখভাল করার জন্য সুনির্দিষ্ট কোনো লোক বা কোনো ডিপার্টমেন্ট বা বিভাগ নাই। একজন ডেডিকেটেড টিম যদি থাকতো তাহলে হচ্ছে তারা সবকিছু দেখতো। ইনফ্যাক্ট এই সিস্টেম ডেভেলপ করা, উনি একটা ভালো কথা বলছে যেটা অডিট, হ্যাঁ, অবজারভেশন অ্যান্ড অডিট, এটা শুধু বোঝানোর না, মাঝে মাঝে মনিটরিংও খুবই গুরুত্বপূর্ণ। ওয়েদার আপনার কোন গ্রুপ ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস কমপ্লায়েন্স বেশি করছে, কোন গ্রুপ করছে না, এবং যারা করছে না তাদেরকে বোঝানো ফার্দার। সাথে সাথে প্রশিক্ষণ দরকার। আমাদের প্রশিক্ষণ আসলে 3টা লেভেলের দরকার। যেমন একটা যারা ফিজিশিয়ান লেভেল, ওনাদের জন্য দরকার। আপনার যারা নার্সিং স্টাফ তাদের জন্য আলাদা, কারণ কারিকুলামও ডিফারেন্টভাবে করতে হবে। যারা যে বিষয়ে বেশি ফোকাস করে সেই ফোকাস। ক্লিনিং স্টাফ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট পারসন। তারা যে ক্লিন করছে, এনভায়রনমেন্টাল ক্লিন, সলিউশনটা কিভাবে তৈরি করছে, কোন জায়গাটা কিভাবে ক্লিন করতে হবে, হাইটাস সারফেসগুলো, এসবগুলো। সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার টোটাল কালচারটাই ডেভেলপ করতে হবে, যেটা হচ্ছে একটা ডেডিকেটেড টিম যদি থাকে, স্টেলাইজ থেকে শুরু করে ইকুইপমেন্টসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। ইটস এ বিগ প্যাকেজের জন্য উই নিড টু ডেভেলপ এ সিস্টেম এবং ডেডিকেটেড কিছু ম্যান পাওয়ার থাকবে। এই সিস্টেমটা ঠিকমতো রান করছে কি সেটা থাকছে। গভর্নমেন্টের প্ল্যান আছে এবং প্রি কোভিড আমরা দেখছিলাম বেশ কিছু এক্সিকিউট হয়েছিল এই অ্যাক্টিভিটিস। এখন আবার একটু আমাদের গুরুত্ব দিতে হবে সবাইকে, যে হসপিটাল ওয়াইজ ডেডিকেটেড স্টাফ যদি না থাকে, ডেডিকেটেড পার্সোনাল যদি না থাকে, ইটস ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ইফেক্টিভলি। সো আমরা চেষ্টা করছি, পাইলট করে আমরা দেখেছি কয়েক জায়গায়, কিছু হসপিটালে, কিছু ওয়ার্ডে, ইন্টার হসপিটাল ইম্পসিবল, এটা আমাদের দেশে সম্ভব। জি, অনেক ধন্যবাদ। So, Prof. Ling, how do you train your personnel, doctors, nurses, and other cleaning staffs and other ancillary staffs? Oh, through many ways, because we realize a lecture is not going to be very effective. People can fall asleep during lecture. So we do adult kind of learning system, and doctors are busy, they won't come. So we did create electronic modules. They could, in the free time, look at it. So that applies for nurses. Sometimes when they go home on the train, they just could refer on the phone. So teaching has to be designed differently for different categories. And we do have cleaning staff who come from different countries. So it would have to be done differently. So we do this by train-the-trainer kind of approach. Okay. We train the supervisors, and then the supervisors we train the people in different languages. And we make training also exciting, interesting through games. So we try gamification. And occasionally, I would say we plan special events where the hospital comes together. The senior people come and everybody, and we have a fun activity. It's almost like a carnival, where you have stations where you could play games. And basically people are taught in different ways. But the key is to help them to understand what is expected of me, why am I supposed to do it, and how do I do it, and am I doing it right? So I would say we make training
interesting, engaging, and to even make it compulsory for some people, right? And so even for our hand hygiene, for example, you know, to ensure that people actually learn those things that they're supposed to learn, it is kind of prepared in such a way that it is a kind of linked to the bonus. You know, so if you don't complete your training, your bonus will be affected. Okay. So I think we have to think of different ways. So. And so it has to be tailor-made according to the needs of the person. Okay, great. প্রিয় দর্শক, প্রফেসর লিং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে তারা এই যে প্র্যাকটিসটাকে আকর্ষণীয় করার জন্য নানা ধরনের কর্মসূচি পালন করে থাকেন তারা তাদের হসপিটালে, যেমন সবাই একসাথে হয়ে হয়তো একটা উৎসবের মতো করলেন এবং সেখানে এই সংক্রমণ প্রতিরোধ বিষয়ক বিভিন্ন ধরনের কার্যক্রম ওনারা পরিচালনা করে থাকেন। এবং তারা ট্রেনিং অফ দ্য ট্রেনার্স, তার মানে হচ্ছে যারা সেখানে সুপারভাইজার আছেন তাদেরকে আলাদা করে প্রশিক্ষিত করেন, যাতে তারা বিভিন্ন দেশ থেকে আসা যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তাদেরকে তাদের ভাষায় জিনিসটাকে বুঝিয়ে দিতে পারেন, যাতে তারা সহজে বুঝতে পারে। এবং এমনকি তারা নানা ধরনের টিচিং ম্যাটেরিয়ালস তৈরি করে এটা দিয়ে দেন, যাতে অবসর সময়ে চিকিৎসক কিংবা নার্সরা তারা তাদের গাড়িতে বসে বা ট্রেনে বসে দেখতে পারেন। যাতে মূল বিষয়টা হচ্ছে যে তাকে জিনিসটা জানানো, তাকে জানানোর জন্য যে যে ধরনের পদ্ধতি ব্যবহার করা দরকার তারা সেই পদ্ধতিগুলো ব্যবহার করেন। জনাব দস্তগীর, আপনার কাছে আসতে সেটা হচ্ছে যে উনি যে কথাটা বললেন, এরকম কর্মসূচিগুলোকে আমরা চিন্তা করছি যে নাকি আমরা এখনও সেই প্রথাগত ট্রেনিং সবাইকে ডেকে এনে 3 দিনের একটা কোর্স এবং সেখানে বসে সকাল থেকে বিকাল পর্যন্ত তারা শিখবেন এরকম জিনিসের মধ্যে আটকে আছি? কারণ আমরা তো আমাদের হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে বিশেষ করে এরকম কোনো প্রশিক্ষণ বা এরকম পাচ্ছি না। আচ্ছা, ধন্যবাদ। ডক্টর লিন যেটা বলছে এর সাথে আমি টোটালি একমত। আমাদের একটা প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এবং এটা হতে হবে টেইলর ট্রেনিং। প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের ধরনটাও হ্যাঁ, টেইলর, আমি সেই জন্য বলতে হবে। আমরা যে মানে ট্রেনিং এর যে অর্থোডক্স প্যাটার্ন সেটা থেকে কিন্তু বের হয়ে আসতে পারে, সেটা খুবই দরকার। আমাদের এখনো এরকম না, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হাসপাতালে কিন্তু এই যে প্রশিক্ষণ ম্যানুয়াল এবং বিভিন্ন যে আপনার ধরনটাও অনেক চেঞ্জ হয়েছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আমরা একটা ট্রেনিং করাচ্ছিলাম ক্লিনিং স্টাফদের, ইট ওয়াজ নট ওয়ার্কিং। তখন আমরা করলাম কি, তখন তাদের একটা মুভি দেখালাম। মুভিটা এরকম ছিল যে ইউ আর কন্ট্রিবিউটিং, পেশেন্ট আউটকামের জন্য আপনারও কন্ট্রিবিউশন আছে, যেমন ফিজিশিয়ানের আছে, যেমন নার্সের আছে। সো এই মোটিভেশনটা ট্রেমেন্ডাসলি কাজ করছে। যখন তারা বুঝছে যে দেয়ার ওয়ার্ক ইজ রিয়েলি ওয়ার্থি, তাদের কাজটা ইনফেকশন কন্ট্রোল সিস্টেমে যেটা করছে, তারা কেবলমাত্র শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী নন, তারা আসলে এই চিকিৎসা ব্যবস্থার বা চিকিৎসা সেবা ব্যবস্থার একটা অংশ। এইটা যখন বুঝলাম এবং তাদের কাজটা যখন ভ্যালিড, এটা যখন আমরা বোঝালাম, তখন দেখলাম তাদের অ্যাটিটিউড এবং ইনফেকশন কন্ট্রোল সেন্স টোটালি চেঞ্জ হয়ে গেছে, অ্যাপ্রোচটা। সো এবং ওরা তখন তাদেরকে ভ্যালিড ভাবছে। আরেকটা জিনিস দেখেন যে একটা গ্রুপকে কেউই থ্যাঙ্কস বলে না, যেমন ক্লিনিং স্টাফ, বাট দে ট্রান্সমিট আ লট, সব জায়গায় হাত দিচ্ছে, যদি সব কিছুই করছে তারা। তাদের যেহেতু প্রশিক্ষণ ছিল না, এখন শুরু করেছি আমরা গভর্নমেন্টের সাথে এবং টেইলর প্রশিক্ষণ ওই রকম, যে তারা যাতে মোটিভেটেড হয়। তাদেরকে আপনি কিন্তু থিওরি দিলে বুঝবেন, আর আপনি যদি, আমরা দেখেছি ক্লাসরুমেও তারা বুঝবে না। সো আমরা অনেক ধরনের প্র্যাকটিস, যেমন আমরা সিঙ্গাড়া খেতে খেতে যে চলেন আপনার সাথে একটু গল্প করি, কেমন আছেন, আপনি অনেকদিন ধরে কাজ করছেন, যখন তাদেরকে বোঝাতে পারছি যে আপনি এত গুরুত্বপূর্ণ কাজ করছেন, আপনি যদি প্র্যাকটিস করেন, বেটার কমপ্লায়েন্স করেন, তাহলে এই কাজটা ওয়ার্থি হবে। দ্যাটস ওয়ার্ক। সো আমরা এরকম শুরু করেছি। এবং কিন্তু একটা জিনিস হচ্ছে, এগেন আমি বলছি, আমাদের ডেডিকেটেড কোনো ইনফেকশন কন্ট্রোল পার্সোনাল নেই হসপিটালগুলোতে। এই জন্য এটা যে আপনার ওনারশিপ নেই এবং তাদের দায়িত্ব হবে যে সবসময় করা। আরেকটা জিনিস, আমাদের হাসপাতালগুলোতে পেশেন্ট ফ্লো ইজ ট্রেমেন্ডাস বেশি। তো এখন যারা আছে আপনার কেয়ার প্রোভাইডার্স বলেন, সিনিয়র বলেন, জুনিয়র বলেন, এরা তারা রুগী দেখেই কমপ্লিট করতে পারে না। তাদের হাফ অ্যান আওয়ার প্রশিক্ষণের জন্য যে প্রত্যেক মাসে একদিন করে বা মোটিভেশন দেবে, দ্যাট ইজ অলসো ডিফিকাল্ট। তো এই সিস্টেমটা যখন ডেভেলপ হয়, কাজের চাপটাও খুব গুরুত্বপূর্ণ। মানে একটা হাসপাতালে কাজের চাপের কারণে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো খুব কম গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। যে আরেকটা সিস্টেম আছে আমাদের, যে আপনার ক্রাউড কন্ট্রোল সিস্টেম অত ভালো না, এবং দিস ইজ কালচারাল থিংস। হয়তো হসপিটালে অনেক মানুষ আসেন তার রুগী দেখতে, হয় রুগীও মন খারাপ করে না আসলে, এবং তাদেরও একটা অব্লিগেশন থাকে। সো এইটা হচ্ছে আপনার এই যে ইনফেকশন কন্ট্রোল, সোশ্যাল অব্লিগেশন, সোশ্যাল, এই আপনার যে ক্রাউড, কিছু মানুষ 1-2 জন থাকতেই হবে আমাদের সিস্টেম। যেহেতু এরকম সিঙ্গাপুর বা ইউরোপের মতো বা আমেরিকার মতো
সেলফ সাফিসিয়েন্ট না তাদের হেল্পের জন্য, কিন্তু অনেক বেশি দেখেন 7-8 জন করে থাকছে। সো এটা ইনফেকশন কন্ট্রোল আপনি করবেন কি করে, আর প্রশিক্ষণ তাদের জন্য তো সবসময় সম্ভব না। সো একটা সিস্টেমের ভিতরে আসতে হবে টোটাল ইনফেকশন কন্ট্রোলের। Okay, Prof. Ling, he was talking about the crowd control, and there are so many visitors in our hospitals, and according to our social norms, it's a norm, it's a social obligation. You see the patient. I don't know what about Singapore, but how do you control your crowd of visitors in your hospitals? Well, policy, you know, hospital policy has to come in. So this is where infection prevention has the opportunity to give advice and recommendations to the leadership to help to say what can be done practically. So we do, in fact, as a country, we have similar policies in terms of how many is allowed up the floors to visit a patient, 2 at a time. You could have registered 4 people, but they could only go 2 at a time. And I think if you have a manual system, it can be tough. But thankfully, you know, since the SARS incident, I think we've thought through how we can control the crowd. So now we've got, like, you know, a gantry, you know, on the lobby, where you have to register with the reception, and then you get a card or with your identity card. It's just tapping onto it, you know, like what you go on a train station, and then you are admitted through. So this is, it's a crowd control system. So this is where technology may help, but even if you don't have the technology, is to have a system of how you control it at the various entry points. But it's the policy that's important. You need to set policies. দস্তগীর সাহেব, আপনার কাছে আসতে চাই, সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ শুনছিলাম যে ওনারা কিভাবে হাসপাতালের এটাকে প্রিভেন্ট করছেন, বিশেষ করে আপনি যেটা বলছিলেন আমাদের যে ভিজিটররা থাকেন বা রোগীর সাথে যারা আসেন, অতিথি বা দেখতে আসেন, তাদেরকে কিভাবে কন্ট্রোল করে। এবার অন্য আরেকটা আমি বিষয় আসছে, সেটা হচ্ছে যে হাসপাতাল আমি একটু এই নীতিমালার সাথে একটু অ্যাড করতে চাই। আমাদেরও কিন্তু এরকম ভিজিটর কন্ট্রোল নীতিমালা আছে এবং অনেক ভালো ভালো পলিসি আছে, যেটা হচ্ছে এবং সেন্ট্রাল লেভেল, হসপিটাল লেভেল। দ্য চ্যালেঞ্জ হচ্ছে আমাদের দেশের হসপিটালগুলোতে পলিসি ইমপ্লিমেন্টেশন। যেমন ভিজিটর, আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, যারা বেশি সচেতন অথবা যারা একটু টপ গ্রেডেড, ভিআইপি গ্রেডেড, এরকম কেউ যদি হাসপাতালে ভর্তি হয়, তা ভিজিটরে আপনি আর মানে চিকিৎসাও দিতে পারবেন, এত মানুষ আসা যাওয়া করে। কারণ পলিটিক্যাল পার্সন যদি ভর্তি হয়, তাহলে খুবই মানে 100 জন মানুষ আসছে দিনের মধ্যে। তো দেখেন পলিসি আছে কেন, তখন অন্যরা বলবে, যখন গরিব পেশেন্ট বা যাদের ইনফ্লুয়েন্সিয়ালিটি নাই ওইরকম, তারা বলবে উনি আসছে, ওনার 200 জন মানুষ আসছে, আর আমার 2 জন মানুষকে ঢুকতে দিবেন না। সো পলিসিটা হওয়া, আমাদের যে পলিসি, এটা ইমপ্লিমেন্টেশন সবার জন্য, এবং যারা আসলে সমাজে যারা উচ্চবিত্ত ভিআইপি শ্রেণীর আছে, ওনাদেরকেও এটা বুঝতে হবে যে হসপিটালে যাওয়া মানে ইনফেকশন রোগীর ভালো করা না, খারাপ করা। হয়তো ইনফেকশন একটা দিয়ে আসে এবং নিজেও একটা নিয়ে আসার সম্ভাবনা থাকে। সো এইটা মানুষের মাথার ভিতর যেমন একটা ঢুকায়ও দিতে হবে। ইটস নিড অ্যাওয়ারনেস এবং প্রপার পলিসি ইমপ্লিমেন্টেশন। জি, এবার আমি যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে আপনি শুরুর দিকে বলছিলেন বা প্রফ. লিংও বলেছেন, সেটা হচ্ছে যে যারা হাসপাতালে চিকিৎসা দিয়ে থাকেন তাদেরও কিন্তু ইনফেকশন হওয়ার বা সংক্রমণের ঝুঁকি রয়েছে। এই ঝুঁকিটা কতটুকু? এটা দেখেন ওইভাবে আসলে খুব বেশি মেজার্স আমাদের এখানে ওইভাবে করা হয়নি, যে যারা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার্স, আমরা যাদের হসপিটাল অ্যাকর্ড ইনফেকশন কত হলো। কিন্তু যদি কোভিডে আমরা দেখি, কোভিডের কিন্তু ইনফেকশনটা হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার অনেক বেশি হয়েছিল দেন আদার পপুলেশনস, কারণ ওনারা কিন্তু ভালনারেবল পপুলেশন, এবং আপনার বিভিন্ন ধরনের ইনফেকশন তাদের কিন্তু জেনারেল পপুলেশনের চেয়ে একটু বেশি হয় এবং মোস্ট রিস্কি পপুলেশন। তো ওইভাবে আসলে আমাদের আইসিডিআরবিও একটা হেলথ কেয়ার কোহর্ট নিয়ে একটা কাজ করছে, আমাদের একজন বিজ্ঞানী। তো উনি হচ্ছে ওই রেজাল্টটা আমরা যখন তখন আমরা বলতে পারবো যে আসলে পার্সেন্টেজ কত পার্সেন্ট হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার হসপিটালের কাজ করার সাথে সাথে ইনফেক্টেড হয় অথবা অসুস্থ হয়ে পড়ছে। Prof. Ling, how is the risk for the medical professionals who are working in the hospital for getting infected by these hospital-acquired infections? I would say, you know, we've learned, especially from COVID and even SARS, a staff can acquire infections if they don't comply with infection prevention recommendations or advice. So this is where, I mean, people need to understand, and that's what we teach all our new staff when they come in. You know, it is your responsibility and you are accountable for your own protection. You know, so you should understand what is necessary, why
how you should risk assess and when you should put on certain helps, whether it's a PPE or I'm supposed to clean my hands. So it's up to each staff to really appreciate this. So that's why it's so important to train them. But the responsibility is theirs. It's not the person who is doing the surveillance and audit, and telling you, because they're only doing snapshots. Every day you're having different encounters with different patients in different risk situations. So it is important for all staff in the hospital setting, for example, to appreciate that there are risks and to know what they should do. But still, audit has some role, because they have if a little somebody role. is there backing you, then you'll be very... But they can't be there all the time. I mean, most of them work office hours, right? They're not there in the night, and they're not there when it's on public holidays and things like that. So it's not a very effective system. I don't think that works. You can't plant so many people. Your infection prevention team or surveyors or auditors, you can't have that many. It's usually a small team. It's the people on the ground who understands it and work as a team. And comply. They comply with what they are told to do and recommended to do, but they also look out for each other. If I see that you're not doing it right, then I tell you, you should be changing your gloves, for example. You should be cleaning your hands. It's teamwork, and that's what we see works during a pandemic, because we look out for each other. We learn to work as a team. That works well. So it should continue, even in day-to-day practice. তো দর্শক, প্রফেসর লিং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে এই যে সংক্রমণ প্রতিরোধের বিষয়টা, এটাতে আমাদের যারা চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদেরও কিন্তু আক্রান্ত হবার ঝুঁকি রয়েছে, এবং যেটা কোভিডের সময় আমরা খুব বেশি করে দেখেছিলাম। তিনি বলছেন যে এখানে আসলে একটা টিম ওয়ার্ক থাকতে হবে এবং একজন আরেকজনকে দেখতে হবে এবং দেখে বলতে হবে, শুধু দেখলেই হবে না। তিনি যদি সঠিক নিয়মটি পালন না করে থাকেন সেক্ষেত্রে তাকে বলতে হবে যে আপনার এখানে ঘাটতি রয়ে গেছে এবং এটা সংক্রমণের কারণ হতে পারে, সতর্ক করতে হবে নিজের কলিগকে বা বন্ধুকে। দস্তগীর সাহেব, আপনার কাছে আসি, সেটা হচ্ছে যে কথাটা উনি বলছিলেন যে একজন আরেকজনকে সহযোগিতা করার একটা মনোভাব তৈরি করা এবং বলা, এই বিষয়টাকে করতে হলে যেই ধরনের মোটিভেশন বা বিহেভিয়ার চেঞ্জ দরকার, সেই চেঞ্জটা আনার জন্য আমরা কি করতে পারি? খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে যে পিয়ার অ্যাওয়ারনেস অথবা এডুকেশন। তো আমরা যখন দেখেন, আমরা যখন প্রশিক্ষণ, গভর্নমেন্টের যে প্রশিক্ষণ ম্যানুয়ালটা, যেটা প্রফলিং বলছিলেন যে আসলে আপনি ছুটির দিনে তো কেউ থাকছে না আপনাকে দেখার জন্য, বা সর্বক্ষণ আপনাকে কেউ ফলো করছে না, রাইট? আমরা যে প্রশিক্ষণ দিই তখন প্রথমেই বলি ইনফেকশন প্রিভেনশন কন্ট্রোল প্র্যাকটিস ইজ ফার্স্ট হচ্ছে ইটস ফর ইউর সেলফ, চাচা আপন প্রাণ বাঁচা। যদি কেয়ার প্রোভাইডার্স উনি করে তাহলে ওনার প্রোটেক্ট ফার্স্ট, দেন তার কলিগস, পেশেন্টস, ফ্যামিলি মেম্বার্স, অল দেম। সো এইটা হচ্ছে আসলে ফ্রিকুয়েন্ট হচ্ছে আপনার একটা ট্রেনিং দিতে হবে, মোটিভেশন করতে হবে এবং ওই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, সবার ভিতরে অ্যাওয়ারনেস আসবে, নিয়ে আসতে হবে। এবং অনেকেই অজুহাত দেয় যে আমাদের কাজের প্রেশারের জন্য করতে পারে, দ্যাটস অ্যাকচুয়ালি আমি মনে করি না খুব বড় কোনো অজুহাত। কাজের প্রেশার আছে, কিন্তু ইট টেক্স 30 সেকেন্ডস। হ্যান্ড অ্যালকোহল বেস হ্যান্ড টাব অথবা হেক্সিসল আমাদের যেটা অ্যাভেলেবল, এটা দিয়ে 30 সেকেন্ডস। তো এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। প্র্যাকটিসটা যেটা করছে আমাদের সব লেভেলে যারা সিনিয়র আছে ওনারা যদি চ্যাম্পিয়ন হয়, ওনারা পরিষ্কার করে, জুনিয়র ফিজিশিয়ানরা কিন্তু বা নার্স, সিনিয়র নার্স যদি করে এরা দেখে। ক্লিনিং স্টাফদের যদি বলা হয়, শুধু যে আপনার সবসময় যে পানিশমেন্ট আকারে বা কঠিনভাবে বলা হবে, মোটিভেট করা হয় যে এটা দরকার, এটা করলে তুমি সুরক্ষিত হবে, পেশেন্ট সুরক্ষিত হবে এবং আমাদের যে কাজ সেটা পরিপূর্ণভাবে আমরা সঠিকভাবে করতে পারবো। তো এইটা হচ্ছে একটা কালচার তৈরি করতে হবে। তার জন্য দরকার হচ্ছে গভর্নমেন্টের আসলে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, প্রশিক্ষণ দেওয়া এবং প্রশিক্ষণে এই জিনিসগুলো হাইলাইট করা, এবং না হলে আরেকজন যাতে পজিটিভ রিইনফোর্সমেন্ট করে যে না আজকে আপনি সবসময় হ্যান্ড হাইজিন করেন, আজকে করেন নাই, অথবা ক্লিনারকে বলা তুমি আগের যেহেতু অনেক ভালো ইনফেকশন কন্ট্রোল প্র্যাকটিস করছো। সো মাঝে মাঝে এই ধরনের কালচার যদি সৃষ্টি হয় তো মানুষ কিন্তু এনকারেজ হবে এবং প্র্যাকটিসটা বেড়ে যাবে। জি, অনেক ধন্যবাদ। প্রফলিং, how can we collaborate? Like country like Bangladesh can collaborate with country like Singapore, who are very advanced in healthcare industry. So what are the areas of collaboration? How can we improve ourselves? I would say we could share best practices, and we can learn from one another. Definitely. And so
we've gone through in the past difficult situation, and this is where it's how we overcome it and what do we do that work. We could share with you so that you don't have to go through that painful process, of learning. And so I would say we could share with one another, and that's a wonderful way of learning and helping one another. Okay. And what are the upcoming researches in this field? So regarding infection control, what is the future? Oh, I would say there's plenty because although now AI are coming, many things are there. AI is there, I know, but as you can see, it's not fast moving yet. It's still in its pilot stage, and we've got all kinds of robots, whether it's for surgery or even for food delivery, and transportation and so forth. Transport of chemotherapeutics in NCCS. It's happening slowly, but it does require some kind of resources. But it's still very different, and you can't run away from simple infection prevention practice. That's day to day. You see, the robot can clean your floor, you see, but there are certain parts that the robots can clean. And even if you have a robot to try to do things, you have to clean the robot. Do you know what I mean? So it's back to simple, basic thing. How do you have a clean and safe environment where you work? And people, should be aware that they are in the system, and they are also responsible for their safety and everybody's safety. So the importance of working together. So culture is mentioned, and that is very critical. And I would say that's where the senior management and leaders play a very important part, because as leaders, they can lead the whole organization into safety. And that's what's happening in most hospitals, when everybody realizes the importance of healthcare quality and safety. We've seen good results. We can do it together as a team. Okay. দর্শক প্রফিলিং যেটা বলছিলেন সেটা হচ্ছে যে প্রযুক্তি আমাদেরকে কিছুটা সহযোগিতা করতে পারে, কিন্তু আমাদেরকে আসলে ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে সংক্রমণ প্রতিরোধে সেটাকেই আসলে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। এবং এক্ষেত্রে আমাদের যারা স্বাস্থ্য খাতের যারা নেতৃত্বে রয়েছেন, বিভিন্ন হাসপাতালের যারা পরিচালক রয়েছেন, বিভিন্ন হাসপাতালের যারা তত্ত্বাবধায়ক রয়েছেন, তাদেরকে আসলে এগিয়ে আসতে হবে, সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দস্তগীর হারুন, আপনার কাছে আবার একটু ফিরে আসি, আমাদের আসলে সময় প্রায় শেষের দিকে চলে এসছে। আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে যে আমি যে সহযোগিতার যে বিষয়টা বললাম, আপনিও দীর্ঘদিন ধরে ইউএসসিডিসির সঙ্গে কাজ করছেন বা সিঙ্গাপুরের বিভিন্ন হাসপাতালে আপনি কাজ করেছেন, বা তাদের সঙ্গে আপনাদের বিভিন্ন ধরনের গবেষণাও চালু আছে। এই যে সহযোগিতা বা জাতির আন্তর্জাতিক যে কোলাবোরেশন, এটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি আমাদের দেশের পরিস্থিতির উন্নতির ক্ষেত্রে? থ্যাংক ইউ। মানে এটা আসলে কোলাবোরেশন সবসময় আমাদেরকে এনরিচ করে যে কোনো একটা সিচুয়েশন বা চ্যালেঞ্জ ট্যাকেল করতে। সো এরকম হচ্ছে যে আমাদের একটা জিনিস যেটা ছিল না বাংলাদেশে, হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন সার্ভিলেন্স সিস্টেমস, এরকম আমাদের কিছু ডেটা দরকার। আমরা IDCR এর সাথে এটা শুরু করেছি সার্ভিলেন্স সিস্টেম। ওখান থেকে আমরা এখন আসলে আমরা 2টা হসপিটাল দিয়ে শুরু করেছি সার্ভিলেন্স, ওখান থেকে আমরা কিছু রিয়েল সিনারিও পাবো। তো এটার সাথে যখন আমরা শুরু করেছি, এর সাথে হচ্ছে এরপরে আমাদের গ্যাপ আইডেন্টিফাই করারও একটা বেস্ট আছে এই সার্ভিলেন্সে। তো ওইখান থেকে গ্যাপ আইডেন্টিফাই করে কোথায় গ্যাপটা আছে এবং কিভাবে পূরণ করা যায়। আমরা যদি সেন্ট্রাল লেভেল থেকে গ্যাপটা পূরণ করার জন্য নির্দেশনা দিই, কাজে লাগবে না। সো নিড টু সিট টুগেদার উইথ দ্য অ্যাক্টরস, মানে যারা হসপিটালের লিডারশিপ আছেন, যারা কাজ করে, ইনক্লুডিং আপনার ক্লিনারদের হেড যারা, ওনাদের সাথেও বসতে হবে হোয়ার ইজ দ্য প্রবলেম এবং কেন এখানে ইনফেকশন রেট বেশি হচ্ছে, আমাদের ডেটা সার্ভিলেন্স ডেটা বলবে। ওইভাবে যদি আমরা আসলে টেইলর্ড সমন্বিত একটা হসপিটালের ইনফেকশন কন্ট্রোলের সবাইকে নিয়ে যদি লিডারশিপদেরকে যদি যত ভালো ইনভলভ করতে পারবো, ওনারা যত বেশি আপনার এনথুজিয়াস্টিক্স হবে, তত তাড়াতাড়ি সম্ভব। আমি একটা এক্সাম্পল বলি, দেখেন বাংলাদেশের অনেক হাসপাতালে বা অনেক ডিপার্টমেন্ট আছে ইনফেকশন কন্ট্রোল সিস্টেম অনেক ভালো এবং রোগীরা খুব কুইক সুস্থ হয়ে চলে যাচ্ছে। এটার যদি আমরা দেখি, কারণ পারসন নট সিস্টেম, ওই হয়তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইজ ভেরি স্ট্রিক্ট, কমপ্লায়েন্স ইস্যুতে নেই, ইনক্লুডিং ইনফেকশন কন্ট্রোল, ক্রাউড কন্ট্রোল, অথবা হসপিটালের ডিরেক্টর খুব কন্ট্রোল, এই জন্য অনেক ভালো ম্যানেজ হচ্ছে। সো আমাদের যখন হচ্ছে যে ব্যক্তিকেন্দ্রিক, এটা আমাদের সিস্টেমে নিয়মতান্ত্রিক হতে হবে, নিয়মতান্ত্রিক। এটা যে এনিওয়ান ইজ দ্য ডিরেক্টর, এনিওয়ান ইজ দ্য ডিপার্টমেন্ট, সবাই হচ্ছে এই সিস্টেমের ভিতর যাতে, ওইটা ডেভেলপ করা খুবই দরকার। তো ওইটা ডেভেলপ হলে আমাদের লিডারশিপ যিনি আসবে উনি ওই সিস্টেমের ভিতর ঢুকে যাবে, ওনারও মনিটরিং থাকবে, রেগুলার মনিটরিং রিপোর্ট দেখবে, সার্ভিলেন্স ডেটা দেখবে,
কোনো জায়গায় যদি দেখা হলো যে 1 মাসে ইনফেকশন রেট বেড়ে গেছে, ওখানে ইন্টারভেনশন কেন হচ্ছে, নিড টু ইনভেস্টিগেট, এবং যারা রেসপন্সিবল তাদেরকে ট্রেনিং দেওয়া, মোটিভেট করা, অথবা অন্য কোনো যদি রিসোর্স কনস্ট্যান্ট থাকে সেগুলো সাপ্লাই দেওয়ার ব্যবস্থা। আমি দেখেছি যেমন হ্যান্ড হাইজিন রিলেটেড এরকম সাপ্লাই বাংলাদেশের হসপিটালগুলোতে খুব বেশি সমস্যা নাই। অলমোস্ট গভর্নমেন্ট কিন্তু সাপ্লাই অনেক আছে, প্র্যাকটিস এবং এই কালচার সিস্টেমটা ইন্ট্রোডিউস আছে, দ্যাটস দ্য কি থিংস। এবং এর জন্য আসলে শুধু হসপিটালের আমি বলবো না, এখানে সমন্বিত সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের বিত্তবান থেকে শুরু করে যারা হসপিটালে, সবাই তো আমরা হসপিটালে যাই, তারা অসুস্থ হয়ে যায় অথবা কাউকে দেখতে যাই, সবাইকে সচেতন করতে হবে, সচেতন হতে হবে। আমি আপেল না নিয়ে যে বা ডাব না নিয়ে যে আমি স্যানিটাইজার নিয়ে গেলাম, যারা বিত্তবান ফার্মাসিউটিক্যাল কোম্পানি ওনারা মনে করেন ওনারাও এগিয়ে আসতে পারে, ইনফেকশন কন্ট্রোলের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট হসপিটালকে দিতে পারে, হ্যান্ড হাইজিনের জন্য অ্যালকোহল বেস হ্যান্ড রাব দিতে পারেন, বা বিভিন্ন অন্যান্য যে ইনস্ট্রুমেন্ট আছে এইগুলো দিলে কিন্তু আসলেই ইনফেকশন কন্ট্রোল হবে। ইনফেকশন কন্ট্রোলে হাসপাতালের রোগীর সংখ্যা কমবে, সাফারিং কমবে, ডেথ কমবে, এবং হচ্ছে ওভারঅল ওয়েলফেয়ার, হেলথ ওয়েলফেয়ার যেটা হবে সেটা হবে। জনাব গোলাম দস্তগীর হারুন, প্রফ. Ling, thank you very much for your time. We have to conclude because we have shortage of time. Hopefully see you again in Bangladesh. Thank you. প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম, আপনারা সবাই বুঝেছেন যে হাসপাতালের সংক্রমণ প্রতিরোধ এটা একটা সমন্বিত ব্যবস্থা, এবং চিকিৎসক, রোগী, রোগীর স্বজন, রাষ্ট্র, অন্যান্য সামাজিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবাইকে আসলে একসাথে কাজ করতে হবে, এবং আমাদের নিজেদেরকে আসলে পরিবর্তন করতে হবে, আমাদের অভ্যাসের পরিবর্তন করতে হবে। এবং যদি আমরা চাই যে আমাদের স্বজনরা, আমাদের প্রিয়জনরা এই ধরনের সংক্রমণ থেকে বেঁচে থাকে, আমি আশা করব যে আপনারা সবাই আজকের এই অনুষ্ঠান থেকে সচেতন হবেন এবং সংক্রমণ প্রতিরোধে এগিয়ে আসবেন। সবাইকে অনেক ধন্যবাদ।